আরএসএসের যে বড় বড় নেতা, আমি তো আরএসএসের সঙ্গে দীর্ঘকাল ব্যক্তিগতভাবে যুক্ত ছিলাম, সুতরাং আমি ওদেরকে আমার হাতের তালুর মতো চিনি। ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না, ওরা ভারতের সংবিধানে বিশ্বাস করে না, ওরা মুসলমানদেরকে, দলিতদেরকে ওরা দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর মানুষ হিসেবে মনে করে। ওদের আরএসএসের বৃত্তের মধ্যে আমি যতদিন ছিলাম এবং নেতা হিসেবে ছিলাম, এবিভিপির আমি পশ্চিমবঙ্গ রাজ্য শাখার যুগ্ম সম্পাদক ছিলাম যখন আমি 40 বছর আগে আরএসএস ছেড়ে চিরকালের মতো বেরিয়ে চলে আসি। আমি ওদেরকে খুব কাছ থেকে দেখেছি। ওদের আরএসএসের সাকসের পরিকল্পনা হচ্ছে 26-এর নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে একটা ভয়ঙ্কর অস্থিরতার পরিবেশ সৃষ্টি করা, এবং পশ্চিমবঙ্গে যে হিন্দু মুসলমান যে নিজেদের মধ্যে শান্তি এবং সম্প্রীতির একটা পরিবেশে বসবাস করে, ওরা সেটাকে ধ্বংস করে দিতে চায়। এটা হচ্ছে ওদের খেলা। এবার এখানে দীর্ঘদিন ধরে ওরা চেষ্টা করেছে দাঙ্গা বাঁধাতে, সন্দেশখালি করতে, আরজিকর করতে, নানা রকমভাবে চেষ্টা করেছে অশান্তি তৈরি করার। ওরা সফল হয়নি। ওরা 2021-এর নির্বাচনে ওরা বামপন্থীদের সঙ্গে নিয়ে, এবং তাদের স্লোগান ছিল 21-এ রাম 26-এ বাম। এখন তারা সেগুলোকে অস্বীকার করে, কিন্তু তারা এই সমস্ত করে তারা বিজেপিকে বিশালভাবে পশ্চিমবঙ্গে আসন পাইয়ে দিয়েছিল। এবারে ওরা একটা নতুন খেলা শুরু করেছে, সেটা হচ্ছে এই এসআইআর। এই এসআইআরের মাধ্যমে ওরা বিহারের যে মডেলটা তৈরি করেছে এবং খুব সফলভাবে যেটা করেছে, সেটা হচ্ছে একদিকে এসআইআর করে লক্ষ লক্ষ বৈধ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া একদিক থেকে, আর পুরো জিনিসটাকে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে, গোপনভাবে, একটা ষড়যন্ত্রমূলকভাবে এসআইআরটাকে ওরা করছে। এবং ওরা বলেছে যে পশ্চিমবঙ্গে ওরা 1.5 কোটি ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবে, এবং ভোটার তালিকা থেকে ওরা বাদ দেবে। এখন তো একদম মানে কেন্দ্র ওয়াইজ খবর বেরিয়ে গেছে যে কোন কেন্দ্রে কতজন ভোটারকে ওরা বাদ দিয়েছে, এবং দেখা যাচ্ছে যে যে সমস্ত জায়গাতে তৃণমূলের মেজরিটি আছে, সংখ্যাগরিষ্ঠতা আছে, সেখানেই ওরা ভোটার তালিকা থেকে ম্যাক্সিমাম লোককে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা হচ্ছে একটা খেলা। 2 নম্বর খেলা হচ্ছে ওরা ইভিএম ফ্রড করছে। ইভিএম ফ্রড, জালিয়াতি একেবারে ধরা পড়ে গেছে। রাহুল গান্ধী বিভিন্ন জায়গাতে এবং তার সঙ্গে যে সমস্ত সায়েন্টিফিক কাজকর্ম করেন এই সমস্ত লোকজন যারা আছেন, তারা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে ইভিএমে বিশাল ধরনের জালিয়াতি হচ্ছে, যেটা মানে অবিশ্বাস্য ব্যাপার। আজকেই দিল্লিতে এই মুহূর্তে রামলীলা ময়দানে একটা ঐতিহাসিক জনসমাবেশ হয়েছে। সেখানে এই ভোট চোর, গদ্দি চোর স্লোগান উঠেছে, এবং সেখানে লক্ষ লক্ষ মানুষের ঐতিহাসিক সমাবেশ হয়েছে। ফলে মানুষ বুঝতে পারছে যে কিভাবে তাদের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। এইগুলো ওরা পশ্চিমবঙ্গে করবে, হ্যাঁ। এবং তার সঙ্গে সঙ্গে যেটা ওরা করবে সেটা হচ্ছে ওই বিহারে যেরকম মিমের ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে লক্ষ লক্ষ মুসলমান ভোটারের ভোট কেড়ে নেওয়া হয়েছিল বলবো না, যে ওরা ইন্ডিয়ার জোটের থেকে ভোট সরিয়ে তারা ভোট ভাগ করে দেওয়ার খেলায় সফল হয়েছিল। এবার পশ্চিমবঙ্গেই বিভিন্ন জায়গাতে এখন এই কোথাও বাবরি মসজিদ, হ্যাঁ, তার প্রতিক্রিয়ায় একটা রাম মন্দিরের শিলান্যাস স্থাপন হচ্ছে, আর প্রত্যেকটা জেলায় এক একটা করে মসজিদ তৈরি করবে, নতুন নতুন খেলা শুরু করবে, এবং এর ফলে পশ্চিমবঙ্গে একটা বিশাল ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার ওরা চেষ্টা করছে। আর এই যে গীতা পাঠে মানুষকে, সাধারণ একটা গরিব প্যাটিস বিক্রেতাকে, একজন হিন্দু একজন মুসলমান, তাদেরকে ধরে মারধর করা, তাদের জিনিসপত্র ফেলে দেওয়া, গরিব মানুষের ব্যবসা নষ্ট করে দেওয়া, এইগুলো হচ্ছে এদের আসল চরিত্র। ওরা গরিব মানুষ বা প্রান্তিক শ্রেণীর মানুষ, দলিত যারা, মুসলমান যারা, বা গরিব মানুষ যারা, মহিলা যারা, তাদেরকে, বা আদিবাসী যারা, তাদেরকে ওরা মানুষ বলেই মনে করে না, এবং তাদেরকে ওরা পায়ের তলায়, মানে জুতোর তলায় পিষে মারতে চায়। এই হচ্ছে ওদের খেলা। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে এফআইআর হলো, বিচার ব্যবস্থার উপরে মানুষ আস্থা হারিয়ে কিন্তু জামিন কীভাবে হয়ে যায়, যেখানে ভিজুয়ালে দেখা যাচ্ছে মারধর করছে, তার আমি ঠিক তোমার প্রশ্নটা ভালো বুঝতে পারলাম না। ওই প্যাটিস বিক্রেতা থেকে মারধরের ঘটনা এফআইআর হলো, 2 ঘন্টার মধ্যেই জামিন হয়ে গেল। সাধারণ মানুষের প্রশ্ন, বিচার ব্যবস্থা কি কোথাও প্রভাবিত হচ্ছে? প্রভাবিত তো হচ্ছেই, বোঝাই যাচ্ছে। বিচার ব্যবস্থাটাকে প্রভাবিত করাই তো এই ফ্যাসিস্টদের। দেখো, ফ্যাসিস্ট কথাটা বললে
বেশিরভাগ মানুষ বুঝতেই পারবে না। হ্যাঁ, আমি যদি বলি যে বিজেপি হচ্ছে আরএসএস দ্বারা পরিচালিত একটা রাজনৈতিক ফ্রন্ট এবং আরএসএস হচ্ছে ফ্যাসিস্ট, তখন সাধারণ মানুষ বলবে যে আপনি কী বলছেন আমি বুঝতে পারছি না, ফ্যাসিস্ট কী জিনিস, ফ্যাসিস্ট কি খায় না মাথায় মাখে? হ্যাঁ, কিন্তু মানুষকে বোঝাতে হবে যে ফ্যাসিস্ট ব্যাপারটা কী। 1925 থেকে 1940 পর্যন্ত 45 পর্যন্ত জার্মানিতে হিটলার যে ভয়াবহ ফ্যাসিজমের আগ্রাসন সৃষ্টি করেছিল এবং যার ফলে জার্মানিতে ইহুদিদের, বামপন্থীদের, সোশ্যালিস্টদের এবং জিপসিদের এবং সমস্ত ধরনের যারা সংখ্যালঘু তাদেরকে অত্যাচার করে তাদেরকে মানে গণহত্যা করা হয়েছিল। এই আরএসএস কিন্তু 1925 সালে সেই হিটলার এবং মুসোলিনির আদর্শে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারা প্রথম থেকে বলে এসেছে এবং এখনও তারা একবারও সেটার বিরোধিতা করেনি যে ভারতে মুসলমানরা হচ্ছে জার্মানির হিটলারের জমানার ইহুদিদের মতন। এবং এই যে আরএসএসের যে বড় বড় নেতা, আমি তো আরএসএসের সঙ্গে দীর্ঘকাল ব্যক্তিগতভাবে যুক্ত ছিলাম, সুতরাং আমি ওদেরকে আমার হাতের তালুর মতো চিনি। ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না, ওরা ভারতের সংবিধানে বিশ্বাস করে না, ওরা মুসলমানদেরকে, দলিতদেরকে ওরা দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর মানুষ হিসেবে মনে করে। ওদের আরএসএসের বৃত্তের মধ্যে আমি যতদিন ছিলাম এবং নেতা হিসেবে ছিলাম, এবিভিপির আমি পশ্চিমবঙ্গ রাজ্য শাখার যুগ্ম সম্পাদক ছিলাম যখন আমি 40 বছর আগে আরএসএস ছেড়ে চিরকালের মতো বেরিয়ে চলে আসি। আমি ওদেরকে খুব কাছ থেকে দেখেছি। ওদের আরএসএসের শাখায়, আরএসএসের ক্যাম্পে, আরএসএসের সম্মেলনে কোনোদিনও জনগণ মন অধিনায়কও আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হয়নি। আমি কোনোদিনও দেখিনি। আমি নিজে গান গাইতাম, কোনোদিনও আমি সেই গান গাইনি। এবং ওদের আরএসএসের সার্কেলে কোনোদিনও আমাদের যে গর্বের যে তেরঙ্গা, যে জাতীয় পতাকা, সেই পতাকা কিন্তু আরএসএসের সার্কেলে কোনোদিনও তোলা হয়নি। এই হচ্ছে আরএসএসের আসল চরিত্র। ওরা ঠিক হিটলার মুসোলিনির মতোই ভারতের বহুত্ববাদী সংবিধানকে এবং ভারতের ভোট সিস্টেমকে ব্যবহার করছে, ভারতের ভোট সিস্টেমকে এবং সংবিধানকে চিরকালের মতন ধ্বংস করে দিতে। একবার যদি ওরা বাংলায় ক্ষমতায় আসে তাহলে ওদের পুরো উত্তর ভারত জুড়ে ওদের যে আগ্রাসন সেটা সম্পূর্ণ হবে এবং ওরা বাঙালিদেরকে একেবারে পিষে মারবে, জুতোর তলায় পিষে মারবে। বাঙালিত্ব বলে, বাঙালির খাওয়া দাওয়া, বাংলা ভাষা, বাঙালির যে গর্ব করার যে জিনিসগুলো, আমাদের রবীন্দ্রনাথ, আমাদের নজরুল, আমাদের রামমোহন, আমাদের বিদ্যাসাগর, সবাইকে ওরা জুতোর তলায় পিষে মারবে এবং বাঙালির এখানে বসবাস করা একেবারে কঠিন থেকে কঠিনতর, অসম্ভব হয়ে দাঁড়াবে। চরম দুর্দশার মধ্যে বাঙালির দিন কাটাতে হবে এবং যে কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে আজকে যারা বিজেপিকে সাপোর্ট করছে তারা কল্পনাও করতে পারছে না। ছবি দেখা গেল দিল্লিতে আরএসএসের অফিসের পাশে একটা হনুমান মন্দির ছিল, প্রায় 33 বছর পুরনো, সেটাকে ভেঙে দিচ্ছে। তারপরেও তারা নিজেদেরকে হিন্দু দাবি করছে, হিন্দুত্বের নেতা, সেটাকে কেন মানতে পারছেন না সাধারণ? না, তার কারণ হচ্ছে যে আমরা সাধারণ মানুষের কাছে খুব সহজ ভাষায় আমরা পৌঁছতে পারছি না। এটা হচ্ছে আমাদের একটা নিজেদের দুর্বলতা। এবং আমাদের ওরা এই যে মিডিয়াগুলোকে দেখো, তোমাদের মতন যারা মিডিয়া, তোমাদের কাছে আমাদের শেষ আশা, কারণ তোমরা কারোর টাকা খেয়েই কাজটা করছো না, তোমাদেরকে কেউ কিনে নেয়নি এবং তোমাদেরকে কেউ কিনে নিতে পারবে না। তোমাদের এই যে স্বাধীন মিডিয়া, তোমাদের এই যে, একে আমরা বলি পিপলস জার্নালিজম বা মানে গণমুখী মিডিয়া, সাধারণ মানুষের নাগরিক সাংবাদিকতা, এর উপরে আমাদের শেষ ভরসা আছে। তোমরা মানুষের কাছে সহজ ভাষায় সত্যি কথাগুলো তুলে ধরবে এবং আমাদের মতো যারা এই আরএসএস, বিজেপি, বিশ্ব হিন্দু, এদেরকে যারা আমরা খুব কাছ থেকে ঘনিষ্ঠভাবে দীর্ঘকাল ধরে দেখেছি, তারা আসলে কি করতে চাইছে, তাদের যে আসলে লক্ষ্যটা কী, কিভাবে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিতে চাইছে, কিভাবে তারা মুসলমানদেরকে শেষ করে দিতে চাইছে, কিভাবে তারা দলিতদেরকে শেষ করে দিতে চাইছে, কিভাবে তারা নারী স্বাধীনতাকে, বিজ্ঞান মনস্কতাকে চিরকালের মতো শেষ করে দিতে চাইছে, এই কথাগুলো মানুষের কাছে খুব সহজ ভাষায় তুলে ধরতে হবে, যার জন্য তোমাদের ওপর আমার মতন লোকেদের শেষ আশা ভরসা। এসআইআর নিয়ে যেটা হবে সেটা হচ্ছে 1.5 কোটি মানুষকে, দেখো শুভেন্দু অধিকারী তো সরকারের কেউ না, শুভেন্দু অধিকারী তো বিজেপির নেতা। সে কি করে জানতে পারলো যে 1.5 কোটি মানুষকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে? তার মানে কি, ওদের অলরেডি পার্টির মধ্যে ওদের পরিকল্পনা আছে যে পশ্চিমবঙ্গে 1.5 কোটি মানুষকে ওরা ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এবার বাদ দিয়ে দিল। এবারে দেখো এমন, এখন নির্বাচনে দেখো তোমরা বিহারের যদি নির্বাচনের রেজাল্ট যদি তোমরা দেখো, দেখবে কোথাও 50 ভোটে, কোথাও 75 ভোটে, কোথাও 100 ভোটে, কোথাও 200 ভোটে বিজেপি জিতেছে।
হ্যাঁ, যদি প্রত্যেকটা কেন্দ্র থেকে কিছু 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 করে ওদের যারা বিজেপি বিরোধী যে সমস্ত জায়গাগুলো আছে বা যে বুথগুলোতে বিজেপি বিরোধী ভোট আছে সেগুলোকে যদি বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে এখানে বিজেপি কোথাও 50, কোথাও 100, কোথাও 200, কোথাও 500 ভোটে জিতে যাবে। এবং বিজেপির হাতে এত কোটি 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 লক্ষ কোটি কালো টাকা আছে এবং আদানি আম্বানির টাকা আছে যে ওরা যদি এখানে 100টা সিট কোনো রকমে পেতে পারে, তাহলে বাকি সিটগুলো ওরা জেতার জন্য ওরা বাকি সিটগুলো কালো টাকা দিয়ে কিনে নেবে।